নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। রাজ্যে লকডাউন কার্যত শুরু হয়ে গেল। কি উদ্দেশ্যে লকডাউন? যাতে করোনা শিকল ভাঙা যায়, করোনা সংক্রমণ রোধ করা যায়। ঠিক সেই সময় আপনাদের সঙ্গে আমি কথা বলছি, সেই সময় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 19,117 জন এখনো পর্যন্ত, অর্থাৎ 20,000 যে সংক্রমণ ছিল তা গতকাল থেকে একটু একটু করে কমতে শুরু করেছে। কিন্তু লকডাউনের যে লক্ষ্য, সেই লক্ষ্য কতটা পূরণ হবে? মানুষ কতটা লকডাউন পালন করবেন? রাজ্য হোক বা কেন্দ্র সরকার তাদের ভূমিকা কতটা পালন করছেন বা করবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুজন চিকিৎসক, ডক্টর দীপ্তেন্দ্র সরকার আমার সঙ্গে রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী, রয়েছেন বিজেপির তরুণ জ্যোতি তিওয়ারি। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, প্রত্যেকের সঙ্গে আলোচনা করব। তবে এই মুহূর্তে একবার দেখে নেব আজকে লকডাউনের ছবিটা কলকাতায় কি রকম ছিল। দেখব সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বাজারহাট খোলা থাকবে। কখনো মাইকে প্রচার, কখনো অবাধ্যদের মানাতে ধমক। চলাচল ক্ষেত্রে আজ বেহুশদের হুঁশ ফেরাতে কলকাতা জুড়ে এভাবেই তৎপর পুলিশ, সকাল থেকেই রাস্তায়। আমরা এই মুহূর্তে রয়েছি চিংড়িঘাটায়। সেখানে দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চলছে। জরুরি প্রয়োজন ছাড়া যে সমস্ত মানুষজন একেবারে রাস্তায় বেরোচ্ছে তাদের গাড়ির নাম্বার লিখে রাখা হচ্ছে, নির্দিষ্ট যে গাড়ির চালক বা আরোহী তাদের মোবাইল নাম্বার লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় এদিন ফাঁকা রাস্তা, তবে বেনিয়ম দেখলেই কড়া পুলিশ। পুলিশকে কারণ দেখাতে হয় গাড়ি চালকদের, গাড়ি থামিয়ে করা হয় নথি পরীক্ষা, উত্তর সন্তোষজনক না হলে জরিমানা করা হয়, চলে ধরপাকড়। অনেকটা লোক সতর্ক আছে, প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না। লেকিন আবার কেউ দেখা যাচ্ছে অযথাই যারা বেরোচ্ছে ওনার জন্য আইন মতো আমরা অ্যাকশন নিচ্ছে। একে রবিবার, তার উপর সরকারের তরফে কড়া নির্দেশ। সকাল থেকেই কার্যত শুনশান ছিল নিউ টাউন এলাকা। আমি এই মুহূর্তে নিউ টাউন বিশ্ব বাংলা গেটে, সল্টলেকের দিক থেকে যে রাস্তাটি এয়ারপোর্টের দিকে যাচ্ছে বা নিউ টাউনের দিকে আসছে, রাস্তা যেমন কার্যত মানুষ শূন্য, ঠিক অপর দিকে আমি দেখানোর চেষ্টা করি ঠিক এয়ারপোর্টের দিক থেকে যে রাস্তাটি আসছে সেই রাস্তা যেমন আসা এবং যাওয়ার ক্ষেত্রে দুদিকেই লক্ষ্য করা যাবে হাতে গোনা বেশ কয়েকটি গাড়ি। কিন্তু বেলা বাড়তেই চোখে পড়ল বেনিয়ম, তৎপর ছিল পুলিশও। গত বছরের অভিজ্ঞতা থেকেই বিধিনিষেধ মানানোর স্ট্র্যাটেজি নিয়েছে পুলিশ। রবিবার সকাল থেকেই কলকাতার 30টি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চলে নাকা চেকিং। মানুষ যথাসম্ভব বাড়িতে থাকুক, আর আমরা এই যে সেকেন্ড ওয়েভ আছে সেটা কন্ট্রোল করতে পারি, সেটা নিয়ে এই গভর্নমেন্টের অর্ডারটা কমপ্লাই করা হচ্ছে। বাস, অটো, ট্যাক্সি নাকা চেকিং এর সঙ্গেই চলে মাইকে প্রচার। গাইডলাইন্সটি অবশ্যই মেনে চলবেন। তবু অনেক জায়গাতেই নিয়মকে পাত্তা না দেওয়া লোকজনের দেখা মিলেছে। কেউ দিলেন আজব সব যুক্তি। কেন বেরিয়েছিলেন এলাকায়? তেল আনতে গেছি, আমার বাড়িতে কাজ আছে, এই জন্য তেল নিতে এসেছি। তেল নিব, বাড়িতে চলে যাব। কেউ আবার সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারালেন। কি কারণে বেরিয়েছেন আপনি? I don't want to be on TV. I don't want to be on TV. এই লকডাউন পিরিয়ডে সারাদিন পাবলিক শুধু রাস্তাঘাট নয়, বাজারের দিকেও কড়া নজর ছিল পুলিশের। শহরের বাজারগুলিকে নির্ধারিত সময়ে বাজার বন্ধ করতে পুলিশ তৎপর। আমরা আবার সবাই মিলে আপনাদের বাঁচানোর স্বার্থে। শুধু তাই নয়, মার্কেটের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতেও গণ্ডি কেটে দেওয়া হয় প্রশাসনের তরফে। আমরা আশা রাখবো আপনারা সকলে প্রশাসনের সাথে সহযোগিতা করবেন। এই যে লেক মার্কেটে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, করোনা বিধি মানতে বিরত রেখে ক্রেতা তারা যাতে দাঁড়াতে পারে, সেই কারণে এই গোল গন্ডি করে দেওয়া হয়েছে। 15 দিনের প্রথম দিনেই পুলিশ পাস, বাকি দিনগুলি কি হয় নজর থাকবে সকলের। নিউজ 18 বাংলা। আমরা লকডাউনের ছবি দেখলাম এবং বেশিরভাগ জায়গাতেই দেখলাম রাস্তা শুনশান, মানুষ নিয়ম পালন করেছেন এবং পুলিশও তাদের ভূমিকা পালন করেছে। হ্যাঁ, কিছু জায়গায় নিয়ম ভাঙার ছবি তো অবশ্যই রয়েছে, তাও আপনাদেরকে দেখাবো। কেমন অযৌক্তিক অজুহাত হতে পারে মানুষের, তাও আপনাদের শোনাবো। তবে লকডাউন নিয়ে আমি প্রথমে ডক্টর সরকার আপনার কাছে জানতে চাইবো। আগে যখন সংক্রমণ বাড়ছিল আপনারা প্রত্যেকেই বলছিলেন যে এই মুহূর্তে একটা বড় লকডাউন দরকার। আমরা এই লকডাউনের মধ্যে কতটা টাইম বাই করতে পারবো, কতটা টাইম বাই আপনারা করতে পারবেন চিকিৎসকরা?
দেখুন, যে কোনো লকডাউনের তো মূল উদ্দেশ্য দুটো থাকে। একটা হচ্ছে চেনটাকে ভাঙা, 2 নম্বর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা, এটা সবাই জানে। যেটা তৃতীয় পয়েন্ট আপনাদের বুঝতে হবে যে এই মুহূর্তে যদি আপনি পরিসংখ্যান দেখেন তাহলে গত 7 দিনে কলকাতা কিন্তু মোটামুটি 3,500 থেকে 4,000-এর মধ্যে একটা প্ল্যাটোতে আছে। অর্থাৎ 5 তারিখে যে ইমপ্লিমেন্টেড লকডাউন তার একটা এফেক্ট কলকাতায় এসছে। কিন্তু আপনি যদি জেলায় তাকিয়ে দেখেন তাহলে দেখবেন 5টা জেলা 1000-এর ওপরে গেছে। অর্থাৎ এই মুহূর্তে লকডাউনের মেজর প্রয়োজনীয়তা শুধুমাত্র কলকাতা নয়, জেলাকে বাঁচানো। এবং সেই অ্যাঙ্গেল থেকে এবার আপনি প্রশ্ন করবেন কতদিন। যেরকম একটা ওয়ানডে ক্রিকেটে প্রত্যেকটা ম্যাচের রান রেট চেঞ্জ হতে পারে, সেই অনুযায়ী আপনি বোলার বা ব্যাটসম্যান বের করবেন, সেরকম প্রত্যেকটা 14 দিনের ডিসিশন নেওয়া হয়। কেন 14 দিনে? না, কোভিড এর রিকভারি টাইম 14 দিন। সুতরাং আপনি এখন যে এফেক্টেড হলো তিনি কিওর হবেন 14 দিন বাদে, তাহলে বেড অকুপেন্সি কমবে 14 দিন বাদে। সুতরাং আপনি যদি এখন ইমপ্লিমেন্ট করেন 14 দিন বাদে অ্যাকচুয়ালি কতজন ডিসচার্জ হলেন, কতজন সুস্থ হলেন, আপনার অ্যাকচুয়াল বেড অকুপেন্সি কতটা কমলো সেটা ক্লিয়ার হবে। সেই কারণেই 14 দিনের একটা টার্গেট সেট করে এবার যদি দেখেন অকুপেন্সি কমে এসছে, জেলায় কমে এসছে, তাহলে আপনি আবার একটু টেম্পোরারি আনলকিং করতে পারেন। যদি একই রকম থাকে আরো 14 দিন আপনাকে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনি একটা স্থিতিশীল অবস্থায়। এই 14 দিনের স্বাস্থ্য পরিকাঠামো অনেকটা স্টেবল হবে সেরকম একটা আশা প্রকাশ করছেন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন ডক্টর সরকার। ডক্টর বণিক, আপনার কাছে জানতে চাইবো যে সত্যি এবারে জেলাতেও সংক্রমণ অনেক বেশি। উত্তর 24 পরগনা সংক্রমণের নিরিখে একেবারে শীর্ষে। আমাদের প্রত্যেকেরই মনে আছে যে গত ঢেউয়ের ক্ষেত্রে উত্তর 24 পরগনা তাই ছিল। তবে এবারে আরো বিশেষ গুরুত্বপূর্ণ, গ্রামেও কিন্তু অনেকটা ছড়িয়েছে, যেটা গতবার এতটা ছিল না। এই লকডাউন জেলার একেবারে গ্রামে এই জায়গাগুলোয় কতটা হেল্প করবে? হ্যাঁ, আমরা তো সেটাই আশঙ্কা করছিলাম। প্রথম ওয়েভে আমরা মূলত শহর এবং শহরতলির মধ্যেই করোনা সংক্রমণ বেশি হচ্ছে দেখছিলাম, এবং আমরা এটাও আশঙ্কা প্রকাশ করেছিলাম যে সেকেন্ড ওয়েভ যখন আসবে তখন এই শহরতলির তুলনায় গ্রামাঞ্চলে সংক্রমণটা ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা বেশি করে দেখা দেবে, এবং সেটাই হচ্ছে। কারণ আমরা শহরতলির মানুষরা যে উৎসাহ দেখিয়ে রাস্তাঘাটে বেরিয়েছি, বাজার করেছি, মলে ঘুরেছি, সিনেমা থিয়েটারে গেছি, পারিবারিক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, তার রেস্ট তো অল্প হলেও গ্রামের মানুষ নিচ্ছেন। গ্রামের মানুষও অনুকরণ করছেন শহরের মানুষকে, এবং গ্রাম থেকে বহু মানুষ নানাবিধ কারণে শহরে এসেছেন। স্বভাবতই আজকে যে সংক্রমণটা শুধুমাত্র শহরগুলোতে সীমাবদ্ধ ছিল, তে কিন্তু গ্রামের এলাকাতে চলে এসেছে, এবং এটাই হচ্ছে ভয়ের কারণ। যদিও আশার কথা হচ্ছে এটাই, এখনো আমাদের শহরের তুলনায় গ্রামগুলোতে জনঘনত্ব তুলনামূলকভাবে কম। একদম একদম। এই লকডাউন কতটা হেল্প করবে সেখানে? হ্যাঁ, সেটাই বলছি, গ্রামের লকডাউন কিন্তু শহরের লকডাউনের মতো হয় না। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিজীবী, তারা ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে 2-4 জন বাণিজ্য করেন। শহরের তুলনায় গ্রামের সেই লকডাউনের প্রভাবটা বুঝতে গেলেও, যেটা ডক্টর সরকার একটু আগেই বললেন যে আমাদেরকে 14 দিনের পরে এটাকে অ্যাসেস করতে হবে, সেটা কিন্তু গ্রামের ক্ষেত্রে একই রকম ভাবে প্রযোজ্য। একদম। ডক্টর বণিক, কানেকশনে কোনো প্রবলেম আছে, আমি ডক্টর বণিকের কথা অবশ্যই নেব, তার রিঅ্যাকশন অবশ্যই নেব। এবং সব ক্ষেত্রে দুই চিকিৎসকই যে কথাটি বললেন যে এই যে সামনের 14 দিন, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তবে ডক্টর বণিকের একটা কথা আমাকে টানতেই হবে যে প্রথম ওয়েভের পর যখন সংক্রমণ গ্রাফটা একটু নামতে থাকলো, তখন আমরা প্রত্যেকেই যেন একটু লাগাম ছাড়া হয়ে পড়লাম, যার প্রভাব গ্রামেও পৌঁছচ্ছে এবং যার প্রভাব করোনার এই দ্বিতীয় ঢেউতেও। প্রায় একই রকম কথা বলেছেন মোহন ভাগবত, সংঘপ্রধান। একবার শুনে নেব তিনি ঠিক কি বলেছেন। पहली लहर आने के बाद हम सब लोग जरा गफलत में आ गए। क्या जनता, क्या शासन, क्या प्रशासन मालूम था? डॉक्टर लोग इशारा दे रहे थे, फिर भी थोड़े गफलत में आ गए, इसलिए यह संकट खड़ा हुआ। अब आगे तीसरे लहर की चर्चा कर रहे हैं, तो डरना है क्या? उस चर्चा के कारण डरना नहीं है। अगर वो आती है तो जैसे चट्टान पर टकराकर
सागर की लहर चूर चूर होकर वापस लौटती है, वैसे उस आपत्ति को लौटना पड़े ऐसी तैयारी हमको करनी है, ये प्रवृत्ति चाहिए। মোহন ভাগবতের এই রিয়াকশন নিয়ে তরুণজ্যোতি আপনার কাছে জানতে চাইবো, কোথাও তো সংঘ প্রধানের এই আজ সংঘ ঘনিষ্ঠ নরেন্দ্র মোদীর গায়েও গিয়ে পড়ে, কারণ সরকারের ভূমিকা নিয়ে যেমন তিনি প্রশ্ন তুলছেন যে দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে গেছে, সেইটা নিয়ে আপনার কি রিয়াকশন? না, এই বক্তব্য তো কাউকে বাদ দিয়ে নয়, কথা ছিল কি জনতা, শাসন এবং প্রশাসন, মানে সবার অ্যাজ এ হোল সোসাইটি। আমরা ক্যাজুয়াল ভাবতে হোল শুরু সোসাইটির করেছিলাম, মধ্যে কি প্রধানমন্ত্রীও পড়ছেন না? সবাই পড়ছি, আমি আপনিও পড়ছি, আমি আপনি সোসাইটির বাইরে অবশ্য এখনো আমি যাইনি। আপনি তো অবশ্যই রয়েছে, সেটাও বলেছেন। হ্যাঁ, বাইরে এখনো যায়নি। এবার প্রথম যে লকডাউনটা হলো, ডক্টর ঠিকই বলছেন, তার কারণ ছিল একদম ফার্স্ট স্টেজে লকডাউনটা হয়েছিল অল ইন্ডিয়া। তখন ভাইরাসটা পুরো নিউ ছিল, তার কিভাবে চিকিৎসা হবে, কি হবে না হবে, কারোর কাছে কোনো ক্লু ছিল না, প্রিপেয়ারনেসের জন্য, হসপিটালের অবস্থার জন্য এবং মানুষদের রক্ষা করার জন্য। কিন্তু আমাদের মতো কান্ট্রি, আমাদের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেখানে মানে মানে লঙ্গার পিরিয়ড লকডাউন রাখা ইম্পসিবল, কারণ অর্থনৈতিক অবস্থাও ডাউন হয়ে যাবে, অবস্থাও খারাপ হয়ে যাবে। এই কয়েকদিন আগেই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলি, এই 5 তারিখের, উনি বলেছিলেন আমাদের রাজ্যে সম্পূর্ণ লকডাউন সম্ভব না, মানুষরা খেতে না তারপর তিনি খেতে লকডাউন করেছেন। স্পেসিফিক ভাবে যদি তরুণজ্যোতি আমি একটা প্রশ্ন করি, মোহন ভাগবত যে কথাটা বলছেন দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, এই কথাটাতে কি আপনি সমর্থন করছেন? ওভারঅল সব জায়গায় স্বাস্থ্য পরিকাঠামো আপনি যদি দেখেন যেভাবে বাড়ছে, শুধু দেশের না, প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা রাজ্যের, প্রত্যেকটা এরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা সত্যি মানে এতগুলো বেড নেই যতজন এফেক্টেড হচ্ছে লকডাউন। পশ্চিমবঙ্গের কথা বলি, আমি পশ্চিমবঙ্গে আছি, একটা হাসপাতালের কথা যদি বলি, অন্যগুলো যদি না যাই, আগের বছর সাগর দত্ত হাসপাতালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 500টা বেড আমি করে দিচ্ছি, খুব ভালো উদ্যোগ ছিল। সাগর দত্ত হাসপাতালে 500টা বেড কিন্তু হয়নি, 80টা হয়েছিল। এইবার কয়েকদিন আগে শুনলাম ওখানকার বিধায়ক মদন মিত্র সাহেব বললেন আমি এখন 300টা করে দিচ্ছি, মানে 500টা প্লাস 300টা না, কিন্তু 80টা থেকে 300টা হয়েছে। মানে এই ভাবের ঘরে চুরিগুলো হয়েছে, এগুলো যদি না হতো তাহলে ভাবের ঘরে চুরি হয়েছে, কিন্তু একটা কথা, কোথাও বেড তো বাড়ানো হচ্ছে, কোথাও একটা চেষ্টা তো চালানো হচ্ছে। আমি ঠিক এই জায়গা থেকে স্নেহাশিস দা, আমি অবশ্যই আসবো তরুণজ্যোতি আপনার কাছে আসবো। স্নেহাশিস দা, আপনাদের রিয়াকশন নিতে চাইবো। মুখ্যমন্ত্রী তো কদিন আগে বললেন যে তিনি অক্সিজেন প্লান্ট করতে চাইছেন, কিন্তু যতগুলো করতে চাইছেন তার থেকে অনেক অনেক কম পরিমাণে গ্রান্ট পেয়েছেন তিনি সেন্ট্রালের তরফ থেকে। কোথাও একটা চেষ্টা করা হচ্ছে রাজ্যের তরফ থেকে, সেই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, 5ই মে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, 70টা পিএসএ প্ল্যান্ট, অক্সিজেন প্ল্যান্ট রাজ্যে স্থাপন করতে চাই, মাত্র 4টির অনুমোদন এসছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, মহারাষ্ট্র এবং গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র বিশেষ করে 40,000 পার ডে সংক্রমণ হচ্ছে, সেই অবস্থায় একটা এত বড় দেশের প্রধানমন্ত্রী একটা অঙ্গরাজ্যের নির্বাচনে ব্যস্ত হয়ে রইলেন, ডেলি প্যাসেঞ্জারি করতে লাগলেন। এবং আমরা এই নির্বাচনটায় আমরা দেখলাম যে এভাবে এক দেশের সম্পূর্ণ করোনা যে স্বাস্থ্য ব্যবস্থা, এদিকে প্রধানমন্ত্রী লক্ষ্য দিলেন না। আমরা সে সমালোচনা আমি যাচ্ছি না, কিন্তু এই মুহূর্তে যেটা খুব জরুরি, দ্রুত ভ্যাকসিনেশন, সেই ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রের সহযোগিতা আমরা পাইনি অতীত থেকে। আমরা চেষ্টা করছি, আমরা গ্লোবাল টেন্ডার ডাকছে পশ্চিমবঙ্গ সরকার, এবং দেশের মধ্যে যে সংস্থাগুলো আছে সেখান থেকেও আমরা যে সমালোচনা আপনি করতে চাইলেন না, সেই সমালোচনার জায়গা তো যেতেই হবে, কারণ নেচার পত্রিকা, ল্যান্ডসেট, হু, এমনকি মোহন ভাগবতের কথাতেও আজকে কিন্তু সেরকমটা একটা আভাস পাওয়া গেল যে একটা বেলাগাম হয়ে পড়েছিল মানুষ। তার মধ্যে অবশ্যই রাজনৈতিক জমায়েত পড়ে, সেটা নিশ্চয়ই মানবেন, কারণ গত নির্বাচন গেছে কয়েকদিন আগে। আমরা তো সেই প্রশ্নই তুললাম আমি প্রথমে, যে প্রধানমন্ত্রী একটা অঙ্গরাজ্যের নির্বাচনে 8টি দফায় করলেন। আমি বিজেপির কাছে জানতে চাইছি 8টি দফার কি ফলাফল হলো? বাংলার মানুষ তো তৃণমূল কংগ্রেসকেই ক্ষমতায় আনলো, কিন্তু আপনারা 8টি দফায় করে বাংলায় কংগ্রেসও প্রচার করলো। স্নেহাশিস, আমরা বাধ্য হলাম তো, আমরা একবারে নির্বাচনটা করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তখন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী লক্ষ্য বাংলা দখল করতে হবে, করোনাকে গুরুত্ব দিলেন না। আমি তরুণজ্যোতির রিয়াকশন নেব। হ্যাঁ তরুণজ্যোতি, খুব সংক্ষেপে জানতে চাইবো, তারপর অন্য ছবি দেখাতে হবে। প্রথমত ইলেকশন কমিশন যে মানে কেন্দ্রীয় সরকারের একটা অংশ নয়, এটা স্নেহাশিস দা নিশ্চয়ই জানেন।
8টি দফা পশ্চিমবঙ্গে কেন নির্বাচন হয় না লজ্জার বিষয়, কারণ পশ্চিমবঙ্গে যে পরিমাণে রাজনৈতিক হিংসা হয় আজকে কোনো রকম রাজনৈতিক হিংসার কথা আলোচনা হবে না, কারণ আজকে পুরোপুরি লকডাউন নিয়ে কথা হচ্ছে এবং আজকের আলোচনাটা আমি চাই অন্তত মানুষের জন্য হোক, মানুষকে বাঁচানোর জন্য আজকের এই লকডাউন। আমি কয়েকটা ছবি এবার টুক করে দেখিয়ে দেবো দর্শকদের, মানে একেবারে কয়েকটা ছবি, চন্দননগরের ছবি, শান্তিপুরের ছবি এবং রাজ্যের বেশ কিছু জায়গার ছবি, যে মানুষের অজুহাত কি রকম হতে পারে। একবার কয়েকটা চন্দননগরের ছবিটা দিয়ে আমি একবার শুরু করব। রাস্তা থেকে বোঝাই যাচ্ছে সেখানে লকডাউন পালন হচ্ছে। গলায় পোস্টার, মিষ্টি কিনতে যাচ্ছি, কারণ মিষ্টির দোকান 10টা থেকে 5টা খোলা, সেই অজুহাতে একটা বেরিয়ে পড়া। রাস্তা শুনশান, কেউ নেই, খালি এই ভদ্রলোক রয়েছেন। এটা গেল মিষ্টির কথা। এবার আমরা দেখাবো মাছ। 7টা থেকে 10টা অব্দি বাজারের সময়, বেলা 12টার সময় মাছ কিনতে গেছেন ব্যক্তি, হাতে মাছ নিয়েছেন, ব্যাগে পড়েনি, কারণ পুলিশ ধরলে যাতে তাদেরকে মাছটা দেখিয়ে বলা যায় তিনি মাছ কিনতে বেরিয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে ধরল কারণ সময়ের পর তিনি রাস্তায় বেরিয়েছেন, অজুহাত মাছ কিনতে গেছিলেন। লকডাউন চলছে, মানুষ কিন্তু সব জানেন, কিন্তু জেনেও যেন কিছুই জানেন না। আরেক কাঠি উপরে দেখুন, পুলিশকে দেখে গঙ্গায় ঝাঁপ দিলেন। জানেন লকডাউন চলছে, তবুও বেরোনো চাই, পুলিশকে দেখে গঙ্গায় ঝাঁপ। ডক্টর সরকার, যাদের জন্য এই লকডাউন, প্রত্যেকবার এই ছবি ধরা পড়ে। পুলিশকে কেন রাস্তায় নামতে হবে? পুলিশ কেন মানুষকে ঘরে ঢোকাবে? মানুষ যেন একটা পুলিশকে হয়রান করাই একটা তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রথমে একটা জিনিস বলি, আবার বাই ফোর্স কোনো কিছুই করা সম্ভব নয়, তবে জেনারেলি সমাজের মনস্তত্ত্বের দিকে তাকিয়ে আমি এটা বুঝতে পারছি, গত বছরের লকডাউনটাকে একটা গ্রুপ অফ লোক যেরকম উৎসব হিসেবে বা নিয়ম মানব না হিসেবে নিয়েছিল, এই বছরের লকডাউনটা কিন্তু মানুষ চাইছিল। আমি বহু জায়গায় শুনেছি মানুষকে বলতে, আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনার বাবা মাও কিন্তু এটাই চেয়েছিল যে লকডাউনটা কবে হবে, অর্থাৎ মানুষ কিন্তু লকডাউন চাইছিল এবং 5 তারিখ থেকে একটা সেন্সিটাইজেশন হয়ে গিয়েছিল যে কোনো দিনই আমরা একটা লকডাউনে যেতে পারি। জেনারেলি আগের বারের তুলনায় মানুষ কিন্তু অনেক বেশি এইবারে সচেতন লকডাউন সম্বন্ধে। তা সত্ত্বেও আপনি 100% অ্যাচিভ করতে পারবেন না। এই জায়গাতেই প্রশাসন এবং মিডিয়ার দায়িত্ব যে বারে বারে মানুষকে হ্যামার করে বলা যে এটা একটা অনুশাসন, এই অনুশাসন আপনাকে প্রাণে বাঁচাবে। এটা যতবার আপনারা বলবেন, যতবার আমরা বলবো, যতবার প্রশাসন বলবে, খুব সহজ কথা, আপনি বাড়িতে থাকুন, তত মানুষ কিন্তু সচেতন হবেন। কিন্তু আপনি আগের বারের তুলনায় এবার যদি আপনি কম্পেয়ার করেন, আগের বারে রাস্তায় লোককে ধরে উপোস করাতে হয়েছিল, এবারে কিন্তু অবশ্য সেই ছবি ধরা পড়ে, তবে সংখ্যায় অনেক কম। একদম এবারে যখন আমরা কথা বলছিলাম লকডাউনের পর, যখন আমরা সাধারণের সঙ্গে কথা বলছিলাম, প্রত্যেকে বলছিলেন হ্যাঁ সময়টা হাতে একটু পেলে ভালো হতো, কিন্তু লকডাউন হওয়া প্রয়োজনীয় ছিল। ডক্টর বণিক, সেই জায়গা থেকে তাহলে কি যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য কি পূরণ হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে লকডাউন শব্দটা কিন্তু সরকারি আদেশনামায় কোনো জায়গাতে নেই। এটা আমরা তৈরি করে কথাটা বলছি। আমরা বলছি প্রায় লকডাউন, কার্যত লকডাউন একটা দরকার ছিল। কেননা আমরা তো বারংবারই বলছিলাম যে মানুষ কথা শুনছেন না, অর্ধ সচেতন, তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে হবে এবং গতিবিধি নিয়ন্ত্রণের একটা উৎকৃষ্ট উপায় হচ্ছে যে জায়গাগুলোতে মানুষ বেশি বেশি করে সমবেত হন, কারণে অকারণে সমবেত হন, সেই কারণগুলো সরিয়ে দিয়ে সেই জায়গাগুলোকে সিল করে দেয়া নির্দিষ্ট সময়ের জন্য। এবং সে কাজটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে
যে এবারে পশ্চিমবঙ্গবাসী অনেক সচেতনতার সাথে আশেপাশে প্রত্যেকটা বাড়িতে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে করোনা সংক্রমণ, তার জ্বালা, তার যন্ত্রণা, তার কষ্ট, তার হয়রানি সব খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন। তারা এটাও দেখতে পাচ্ছেন হাসপাতালে বেড নেই, তারা ভর্তি হতে পারছেন না, অক্সিজেনের কালোবাজারি হচ্ছে, জীবনদায়ী ওষুধ পাওয়া যাচ্ছে না। আমরা তো আমাদের জীবনে ঠকে এবং ঠেকে ভালো শিখি। অর্থাৎ মানুষ এবারে ডক্টর বণিক যে কথাটা বলতে চাইছে যে মানুষ এবারে নিজেদের জীবন দিয়ে শিখছে, মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে শিখছে, জানে সমস্যা কোথায়, সমাধান কি সেটাও মানুষ জানেন। সেই কারণেই লকডাউন, আর যে কারণেই হয়তো এবারে লকডাউন মানুষ অনেক বেশি ইনভলভ হয়েছে। আমি অবশ্যই এরপরে আলোচনা চালাবো এবং আলোচনায় করোনার নতুন ওষুধ যা ইতিমধ্যে গোয়া এবং কর্ণাটকে চালু হয়ে গিয়েছে তা কি এবার এই রাজ্যে, সেই সংক্রান্ত আলোচনা করব। তবে সময় হয়েছে একটা বিরতির। এবারে করোনা যুদ্ধে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের একটা বড় ভূমিকা রয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উকি দিলে দেখা যাচ্ছে অনেকে বলছেন প্লাজমা দাতা চাই, এ বা বি পজিটিভ হতে হবে, ব্লাড গ্রুপ, এরকম ভাবে অনেকেই হেল্প চাইছেন। তবে এই প্লাজমা থেরাপি কতটা কার্যকর, একটা প্রতিবেদন প্রথমে দেখুন। সহ করোনা, সারা দেশে দুরবস্থা। করোনা আক্রান্তের উপশমে প্লাজমা থেরাপি মোক্ষম দাওয়াই বলে মনে করছিলেন চিকিৎসকদের অনেকেই। অর্থাৎ সংক্রমিতের চিকিৎসায় করোনা জয়ীর প্লাজমা ব্যবহার, ফলে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্লাজমা দাতার চাহিদা তুঙ্গে ওঠে। কিন্তু প্লাজমা থেরাপি কতটা কার্যকর, মহামারীর প্রথম থেকেই সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। অবশেষে আইসিএমআর এর বিশেষজ্ঞ প্যানেলের মতে করোনা রোগীর সংকট কাটাতে বা মৃত্যু রুখতে প্লাজমা থেরাপি কার্যকর নয়। শীঘ্রই আইসিএমআর এর করোনা চিকিৎসায় নির্দিষ্ট নির্দেশিকার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে প্লাজমা থেরাপিকে। প্রথম দিকে যখন প্লাজমা থেরাপির কথাটা এসছিল তখন আমরা ভেবেছিলাম বোধহয় কিছু আশা আলো দেখতে পাচ্ছি, কিন্তু পরে দেখা গেছে যত স্টাডি এগিয়েছে যে ওটা কোনো লাভই হচ্ছে না, উল্টে বরং কিছু কমপ্লিকেশন বাড়ছে। উল্টে আমাদের সায়েন্টিস্টরা আশঙ্কা করছেন কোভিড ভাইরাসের মারণ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে, আরও ভয়ঙ্কর করে দিতে পারে। দাবি করছেন আইসিএমআরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন যে এটা যদি ট্রিটমেন্ট থেকে সরিয়ে নেওয়া যায়। সম্প্রতি 18 জন বিজ্ঞানী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞের দল প্লাজমা থেরাপি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখেন। চিঠিতে উল্লেখ, প্লাজমা থেরাপির অহেতুক ব্যবহারে হিতে বিপরীত হচ্ছে। এই কারণে কোভিড-19 জন্য দায়ী ভাইরাস আরো বিপজ্জনক হয়ে ওঠার সম্ভাবনা। চিঠিতে বিশেষজ্ঞরা 3 ধরনের গবেষণার উল্লেখ করেন: আইসিএমআর, প্লাসিড ট্রায়াল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রিকভারি ট্রায়াল ও আর্জেন্টিনার প্লাজমা ট্রায়াল। 3 গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্লাজমা থেরাপি নিয়ে বর্তমান নির্দেশিকা একেবারেই বিজ্ঞানসম্মত নয় বলে চিঠিতে উল্লেখ। ডিপথিরিয়ার সময় থেকে এই ধারণাটা আমাদের আসে, যেটা আমরা এবার চেষ্টা করলাম বিক্ষিপ্তভাবে, আইসোলেটেড ভাবে আমাদের ইন্ডিয়ার স্টাডিতে, আইসিএমআর এর স্টাডিতে এবং ইন্টারন্যাশনালিও 2-4টে কাজ হয়েছে এটাকে নিয়ে, কিন্তু সেইভাবে আমরা খুব জোর গলায় বলতে পারছি না যে প্লাজমা থেরাপি কাজ করছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে প্লাজমার চাহিদা আকাশ ছোঁয়া। প্রিয়জনের চিকিৎসায় প্লাজমা দাতার খোঁজে হন্যে আত্মীয়রা। বিশেষজ্ঞরা বলছেন প্লাজমা থেরাপি বন্ধ হলে করোনা রোগীর আত্মীয়দের হয়রানি অন্তত বন্ধ হবে, কারণ শূন্যের পেছনে ছুটে লাভ নেই। নিউজ 18 বাংলা। ডক্টর সরকার, এই জায়গা থেকে আমি প্লাজমা থেরাপি নিয়ে প্রশ্ন করব। যখনই করোনা কিছু নতুন এসেছে তখন আমরা আশার আলো দেখেছি। ডক্টর ঘোষ, জয়দীপ ঘোষ, তিনি আমাদের প্রতিবেদনে সেরকমটাই বলেন। হ্যাঁ, নতুন ভাইরাস গত বছর ইন্ট্রোডিউস হয়েছে, আমরা প্রত্যেকে ঠেকে ঠেকে শিখছি। সেক্ষেত্রে এই যে প্লাজমা থেরাপি এখন বিজ্ঞানসম্মত নয় বলা হচ্ছে, কোথাও কি এই করোনার চিকিৎসা, কোভিডের যে চিকিৎসা চলছিল সেটা কোথাও হলেও একটু ধাক্কা খেলো? না, আমার মনে হয় না এটা ধাক্কা খেলো। দেখুন, এটা কিন্তু মোটামুটি গত বছর অক্টোবর নভেম্বরই ক্লিয়ার হয়ে গিয়েছিল, কিন্তু আলটিমেটলি ডেটাটা অ্যানালাইজড হয়ে 14ই মে ল্যান্ডসেটে পাবলিশড হয়েছে রেজাল্ট অফ দ্য রিকভারি ট্রায়াল। এটা সবচেয়ে বড় ট্রায়াল। 5700 জন একটা আর্মে, আর একটা যাদের প্লাজমা দেয়া হয়েছে 2 ইউনিটের বেশি, 2 অথবা তার বেশি, আর 5700 জন যাদের প্লাজমা দেওয়া হয়নি, এবং এদের 28 দিন 1 মাস ফলো আপ করা হয়েছে। 1 মাসের শেষে দেখা গেছে 2 গ্রুপের মধ্যেই রিকভারিতে কোনো পার্থক্য ঘটেনি। অর্থাৎ প্লাজমা থেরাপি কাউকে এক্সট্রা সুস্থতা দিতে পারেনি। সেই কারণে এই রেকমেন্ডেশন থেকে অফ করার কথা বলা হয়েছে। প্রিন্ট বেরিয়েছে 14 তারিখ, সেই কারণেই আজকে লেখা হয়েছে।
একটা জিনিস আপনাদের সবাইকে বুঝতে হবে যে অনেকে অনেক কিছু চেষ্টা নিশ্চয়ই করবে, কিন্তু আলটিমেটলি সেটাই আমরা ব্যবহার করব যেটা পরিসংখ্যান এবং এভিডেন্স আমাদের বলবে। এগুলোকে বলা হয় লেভেল এ এভিডেন্স, অর্থাৎ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। যাকে দেওয়া হচ্ছে আর যাকে দেওয়া হচ্ছে না কেউই জানতে পারছে না কে পাচ্ছে কে পাচ্ছে না, ডেটা অ্যানালাইজ করা হচ্ছে। সুতরাং এগুলো এত রোবাস্ট এভিডেন্স, এরপরে এটা নিয়ে আর আলোচনা করার জায়গা নেই। দিস শুড স্টপ ফ্রম টুমরো মর্নিং। সুতরাং নো কনফিউশন, প্লাজমা থেরাপি উইল নট ওয়ার্ক। The best immunosuppressant that is available as on date is steroid. যদি স্টেরয়েড না কাজ করে তাহলে বাকিটা অক্সিজেন সাপোর্ট এবং হোপ ফর দ্য বেস্ট, কিন্তু প্লাজমা থেরাপি উইল নট অ্যাক্ট as per the current evidence that is available. একদম এই জায়গা থেকে ডক্টর বণিক, যারা ভাবছিলেন প্লাজমা থেরাপি করে তাদের অনেকটাই উন্নতি হবে, অনেকে আশার আলো দেখতে শুরু করে দিয়েছিলেন, সেই জায়গাতে জানতে চাইবো সেই রোগীদের, কোভিড আক্রান্ত রোগীরা, তাদের কি আশার আলো দেখাবেন আপনি এই মুহূর্তে? তারা তাদের কতটা ইতিবাচক দিকে তারা রয়েছেন, কি আশ্বাস দেবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে প্লাজমা থেরাপিটাকেই আমরা সর্বশ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থা এটা কখনোই বলিনি। যেটা ডক্টর সরকার বললেন ল্যান্সেটের যে পাবলিকেশন, তার সাথে কিন্তু অল্প হলেও ভারতবর্ষে বিশেষ করে আমাদের কলকাতার গবেষকদের প্লাজমা থেরাপি যথেষ্ট একটা পজিটিভ জায়গায় ছিল, আমরা তখন দেখেছিলাম ফার্স্ট ওয়েভের সময়। না শর্মিষ্ঠা, আমি খুব বিনয়ের সাথে বলতে পারি, আমার সৌভাগ্য হয়েছিল আপনাদের চ্যানেলও অনুষ্ঠানে অংশগ্রহণ করা। তখনও কিন্তু আমরা এই সংশয় প্রকাশ করেছিলাম যে প্লাজমা থেরাপি এই জাতীয় সংক্রমণের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা নিরিখে বলা যায় ততটা কার্যকরী হবে না যতটা ভাবনা চিন্তা করা হচ্ছে। আজকে এই রিকভারি ট্রায়ালের পাবলিকেশন ল্যান্সেটে আসার পরে একদম সত্যনিষ্ঠ ভাবে প্রতিষ্ঠিত হলো, খুব ভালো কাজ করে না, যদিও কলকাতার গবেষকদের অভিজ্ঞতা খানিকটা ভিন্নতর। আমি যে কথা বলতে চাই, আশার আলো কিন্তু করোনা সংক্রমণ, তার চরিত্র, তার অন্যদের মধ্যে ছড়িয়ে পড়া, তার চিকিৎসা কি কারণে করতে হবে, এটা কিন্তু এখনো সুস্পষ্ট ভাবে বিজ্ঞানীরা বুঝতে পারছেন না বলেই এত জটিলতা। যেটা ডক্টর সরকার বললেন যে এই জাতীয় আননোন আনপ্রেডিক্টেড ইভেন্ট ইন মেডিকেল সায়েন্স, তার চিকিৎসার জন্য এখনো কিন্তু সবচেয়ে ভালো কার্যকরী সস্তার চিকিৎসা, যদি সেটা বৈজ্ঞানিক ভাবে প্রয়োগ করা যায়, চিকিৎসকেরা যদি বৈজ্ঞানিক ভাবে প্রয়োগ করেন, সেটা হচ্ছে স্টেরয়েড এবং স্টেরয়েড। প্রশ্ন হচ্ছে কখন শুরু করব, কতদিন চালাবো, কত ডোজে চালাবো এবং কোন রুটে চালাবো, এইটাই হচ্ছে এখন প্রশ্ন। যে প্রশ্নটা চিকিৎসকরা কাজ করছেন, তারা দেখছেন প্রত্যেক দিন। এবং এই যে করোনা ভাইরাসটা তো বিপজ্জনক না, করোনা ভাইরাসের এগেনস্টে যে রিয়াকশনটা, সেই রিয়াকশনটা আটকানোর জন্য তাকে যে নামেই আপনি বলুন না কেন, তার জন্য স্টেরয়েড ইজ দ্য অনলি হোপ এক্সিস্টিং। আর তার সাথে তাকে সাপোর্ট করার জন্য বাইরে থেকে অক্সিজেন সাপ্লিমেন্টেশন বিভিন্ন রুটে। একদম এই অক্সিজেন সাপ্লিমেন্টেশনের কথা যখন হলো, প্লাজমা থেরাপি যখন বন্ধের কথা বলা হচ্ছে আইসিএমআর এর পক্ষ থেকে, তখন বাজারে নতুন একটি ওষুধ ইন্ট্রোডিউস করা হয়েছে যা ইতিমধ্যে গোয়া এবং কর্ণাটকে চালুও হয়ে গিয়েছে। এবং এই অক্সিজেন স্যাচুরেশনটা কোথাও একটা এই ওষুধটা সাহায্য করছে অক্সিজেন যাতে শরীরে না কমে। আমরা এই সংক্রান্ত আলোচনা চালিয়ে যাব এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারা তাদের কতটা ভূমিকা পালন করছে স্বাস্থ্য পরিকাঠামো, সেই বিষয়টাও আমরা দেখব। আমি সবার প্রথমে একটুখানি দেখে নিই নতুন ওষুধের যে প্রতিবেদনটা রয়েছে। করোনা সারাতে বাতের ব্যথার দাওয়াই। গোয়া কর্ণাটকে করোনা চিকিৎসায় নতুন পদ্ধতি। করোনা মোকাবিলায় ইতিমধ্যে ডিআরডিওর তৈরি ওষুধ 2DG-কে ছাড়পত্র দিয়েছে আইসিএমআর। এবার প্রকাশ্যে এলো আরও এক ধরনের চিকিৎসা পদ্ধতি। করোনা মোকাবিলায় বাতের ব্যথা উপশমকারী ওষুধ ব্যারিডিসিনেব নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে গোয়ায়। টুইট করে জানিয়েছেন স্বয়ং গোয়ার স্বাস্থ্যমন্ত্রী। আইসিএমআর এর সবুজ সংকেত পেয়ে গোয়ার আগে কর্ণাটকেও আশঙ্কাজনক রোগীর ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কিভাবে নতুন দাওয়াইয়ের ব্যবহার? গোয়ার স্বাস্থ্যমন্ত্রীর টুইট অনুযায়ী করোনার লক্ষণ প্রকাশ্যে আসার পর ৫ম দিনে এই ওষুধ খেতে হবে। এই সঙ্গে রেমডেসিভির ব্যবহার করতে হবে। বাতের ব্যথার ওষুধের ব্যবহার রোগীর শরীরের অক্সিজেনের মাত্রা সংকটজনক স্তরে পৌঁছতে দেয় না বা শ্বাসকষ্টে ভুগতে দেয় না।
রোগীর শরীরে প্রতিরোধ ক্ষমতা নষ্ট হতে দেয় না। ব্যারিটিসিনেব সাধারণত প্রাপ্তবয়স্কদের রিউমেটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিউজ 18 বাংলা। অর্থাৎ করোনায় এই নতুন ওষুধ কোথাও গিয়ে আশার আলো দেখানো হচ্ছে, আশার আলো দেখা যায়। গোয়া কর্ণাটকের পর কি এবার এই রাজ্যেও এই ওষুধ চালু হবে? আমি সে নিয়ে অবশ্যই দুই চিকিৎসকের সঙ্গে আলোচনা করব। তবে স্বাস্থ্য পরিকাঠামোর দিকটা যদি আমাদের দেখতে হয়, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তরুণ জ্যোতি যখন প্রশ্ন উঠছে, মোহন ভাগবত তিনি বলছেন পুরো ভেঙে পড়েছে। তার পাশাপাশি ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীকে রীতিমতো কটাক্ষ করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মিম হচ্ছে, বিরোধীরা স্বাভাবিকভাবে ঝাঁপিয়ে পড়ছে। এই জায়গা থেকে আপনার কি মনে হয় সেন্ট্রাল কি তার ভূমিকা পালন করছে? দুটো জিনিস বলা খুব দরকার। অ্যাজ পার 7th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ পার দ্য স্টেট লিস্ট, হেলথ ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্টেট। ওয়েস্ট বেঙ্গলে হেলথের বাজেটারি অ্যালোকেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জিডিপির 0.83%। পশ্চিমবঙ্গের যে হাসপাতালগুলো আছে তার অবস্থা কি? ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রকে চিঠি লিখেছেন 21শে এপ্রিল, যদি আমি ভুল না করি, যে আমাদেরকে পারমিশন দেওয়া হোক, ভ্যাকসিন আমরা কিনবো। পারমিশন দেওয়া হলো। কয়েকদিন আগে আরো একটা চিঠি অনেক কটা দল থেকে প্রধানমন্ত্রীর কাছে গেছে, আমরা দেখলাম। সেখানে বলেছে আমাদের ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হোক। কোন মোডটা ঠিক? একটা ভোটের জন্য, একটা এমনি সময়। আমার তো সন্দেহ হচ্ছে কোনটা মিউটেন্ট তাড়াতাড়ি পাল্টাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার না এই করোনা। মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে তিনি ভ্যাকসিন চাইছেন কিন্তু পাচ্ছেন না, যতটা চাহিদা ততটা দেওয়া হচ্ছে না কেন্দ্রের পক্ষ থেকে। চিঠি লিখে পাঠিয়েছে যে আমাকে ফ্রিতে দেওয়া হোক, ভোটের আগে বলেছেন আমাকে পারমিশন দেওয়া হোক, আমি কিনবো। কোনটা সত্যি? থার্ড অ্যাসপেক্টে আমি আসছি। এই কোভিড পরিস্থিতিতে যখন মানে দেখা যাচ্ছে মানে হেলথ সেক্টরগুলোর অবস্থা, হেলথের অবস্থা, একটা কমিটি করেছিল আগের বছর, আপনার নিশ্চয়ই মনে আছে, যে নার্সিংহোমগুলো, প্রাইভেট নার্সিংহোমগুলো যে এক্সট্রা বিলিং করছে, হিউজ বিলিং করছে, সেগুলোকে কন্ট্রোলের জন্য। সেই কমিটিটার কি হলো? আজকের দিনেও হিউজ বিলিং হচ্ছে। আপনাদের চ্যানেলও কিছু আগে আমি দেখছিলাম, অন্য সংবাদ মাধ্যমেও দেখছিলাম যে হিউজ বিলিং হচ্ছে। সেই বিলিং এর জন্য একটা কোথায় যুবক একটা আত্মঘাতীও হয়েছে, তার বাবার তো বিল মেটাতে পারবে না বলে। একদম সেই ছবি আমরাও দেখেছি। তো যদি আরো একটা তো অভিযোগ উঠছে যে প্রথম ঢেউয়ের পর যে আইসিইউ তৈরি করার একটা ঊর্ধ্বসীমা ছিল, সেই ঊর্ধ্বসীমায় প্রথম ঢেউয়ের পর লাগাম পড়ানো হয়। এই আইসিইউ বেড়েছে, মানে সার্বিক পরিকাঠামোর উন্নতি হয়নি, স্বাস্থ্য পরিকাঠামোর। আইসিইউ এর দিক থেকে 20% তাও ডেভেলপমেন্ট হয়েছে, উন্নতি হয়েছে। আপনি যদি একটু যান না, আপনাকে একটু কলকাতার বাইরে যান, দেখুন পশ্চিমবঙ্গ মানে শুধু কলকাতা নয়, এই রুরাল হসপিটালে যান। কারণ আমি একটা গ্রামের ছেলে, আমি হচ্ছে নাকাশিপাড়া বলে একটা বিধানসভা আছে, তার আন্ডারে একটা বেথুয়াডহরি বলে গ্রাম আছে, সেখানকার ছেলে আমি। সেখানে যদি রুরাল হসপিটাল যেগুলো আছে আপনি যান, রুরাল হসপিটালের অবস্থা দেখুন। বেশিরভাগ রুরাল স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার পর্যন্ত থাকে না। এই অবস্থা, এই তো স্বাস্থ্য পরিকাঠামো। নীল সাদা রঙের বাড়িগুলো বলা হয় সুপার স্পেশালিটি হসপিটাল। এই জায়গা থেকে আমি স্নেহাশিস দা আপনার কাছে জানতে চাইবো, আপনারা তো নির্বাচনে যখন প্রচার করছিলেন এবং আপনাদের একটা বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল যে আপনারা হাসপাতালের উন্নয়ন করেছেন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির উন্নয়ন করেছেন, ঠিক জায়গা থেকে সেই জায়গা থেকে তো তরুণ জ্যোতি অভিযোগ করছে চিকিৎসকই থাকে না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। শুনুন, এটা প্রসঙ্গের বাইরে কথাবার্তার এখন কি উত্তর দেব? 35,000 কোটি টাকা রাখা হয়েছিল ভ্যাকসিনেশনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, 35,000 কোটি টাকা। আর ভিস্তা, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে 20,000 কোটি টাকা আছে। সারা ভারতবর্ষের মানুষকে বিনা পয়সা ভ্যাকসিন সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিতে পারে, ওরা দিতে পারে। আমরা সেই দাবিটা করেছি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিজেও কেন্দ্রের উপর নির্ভর করছি না। আমরা অর্থ রেখেছি শুধু আমাদের ভ্যাকসিনটা দেয়া হোক, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলেই কিছু নেই এই মুহূর্তে ভারতবর্ষে। এদের পুরোটা কোলাপস করে গেছে ভারতবর্ষে। শুনুন, ভারতবর্ষে একমাত্র বাঁচিয়ে দিতে পারে নরেন্দ্র মোদী, যদি তিনি পদত্যাগ করেন। কারণ ভারতবর্ষকে পুরোটা আজকে নাজেহাল অবস্থায় ফেলে দিয়েছেন। আমরা রেডি আছি অর্থ নিয়ে, আমরা গ্লোবাল টেন্ডার করে ভ্যাকসিন দেব। আমরা বাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই প্রতিটা মানুষই ভ্যাকসিন পাবেন। কারণ 7,17,000 আমাদের লক্ষ্যমাত্রা ভ্যাকসিন দেবার, আমরা পেয়েছি মাত্র 1 কোটি। রাজ্য হোক বা কেন্দ্র, সেই সরকার কোন ভূমিকা পালন করছে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকছে। কিন্তু আমাদের অবশ্যই যেদিকে নজর রাখতে হবে, করোনা পরিস্থিতি এবং করোনায় মানুষের কতটা সাহায্য করছে এই নতুন নতুন চিকিৎসা পদ্ধতি, নতুন নতুন ওষুধ, সেই সংক্রান্ত আলোচনা হবে। কারণ বাজারে যে নতুন মেডিসিন এসেছে তা কতটা কার্যকরী, তা এই রাজ্যে কবে আসবে সেই নিয়ে আলোচনা করবো। তবে সময় হয়েছে একটা বিরতির। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, তবে বারবার একটা কথা আমরা বলে থাকি যে আতঙ্কিত হবে না, শুধুমাত্র সতর্ক থাকুন। প্লাজমা থেরাপি যখন মানুষের মনে কোথাও একটা প্রশ্ন তুলছে যে না এই থেরাপি তো আর কার্যকর নয়, তাহলে কি কোথাও একটা ধাক্কা খেলো? চিকিৎসকরা কিন্তু বলছেন না, কোনো ধাক্কা খায়নি। তবে একটা আশার খবর, একটা ভালো খবরও অবশ্যই আপনাদের সামনে এনেছি আমি, যে
নতুন মেডিসিন এবার বাজারে, করোনার নতুন মেডিসিন, সেটি কতটা কার্যকরী ডক্টর সরকার? এখনো পর্যন্ত ইট ইজ টু আর্লি টু কমেন্ট। তার কারণ আমরা অ্যাকচুয়ালি না সহজভাবে সবাই যদি বোঝার চেষ্টা করি যে দুটো ধরনের ওষুধ আছে, একটা হচ্ছে ভাইরাসকে মারার, আর একটা হচ্ছে ভাইরাসের থেকে যে প্রদাহ বা সাইটোকাইন স্টর্ম হয় সেটাকে ঠেকানো। ভাইরাসকে মারার যত ওষুধ বেরিয়েছে, রেমডিসিভির বলুন, ফ্যাবিফ্লু বলুন, বা এই ডিআরডিও যে নতুন একটা ডিঅক্সিজেনেটেড গ্লুকোজ একটা মেডিসিন এসছে, এগুলো সব হচ্ছে অ্যান্টিভাইরাল। অ্যান্টিভাইরাল কিন্তু গেম চেঞ্জার নয়। গেম চেঞ্জার হচ্ছে প্রদাহ বা সাইটোকাইন স্টর্মকে যারা সাপ্রেস করতে পারবে। অর্থাৎ এটা তো যদি শুধু ভাইরাল ইলনেস হয় তাহলে আপনার গত বছরে যে সাধারণ ভাইরাল ইলনেস হয়েছিল তাই, কিন্তু এটার এক্সট্রা কিনে এটা একটা প্রদাহ তৈরি করছে। আমরা এই প্রদাহর সাথে লড়ছি, ভাইরাসের সাথে লড়ছি না। প্রদাহ থামানোর জন্য শ্রেষ্ঠ ওষুধ স্টেরয়েড। আচ্ছা, ধ্বংস করে লাংসকে বাঁচানোর জন্য অক্সিজেন। এই দুটো হচ্ছে মাইক্রো ক্লট হয়, তার জন্য হচ্ছে ক্লেক্সেন বা কিছু অ্যান্টিকগুলেন্ট মেডিসিন। এই তিনটে ত্রিভুজের উপর দাঁড়িয়ে আছে। নতুন যা মেডিসিন আসছে, ধরুন একটা এসছে অ্যান্টিবডি ককটেল, গোয়াতে একটা এসছে নতুন একটা অ্যান্টিবডি স্টিমুলেন্ট একটা মেডিসিন এসছে, এগুলো সবাই কিন্তু স্টেরয়েডই, খুড়তুতো ভাই জারতুতো দাদা এরকম। স্টেরয়েড সেখানে একটা বিরাট ব্যাপ্তি, একটা নন স্পেসিফিক ইমিউনোসাপ্রেসেন্ট, বাকিগুলো অনেক স্পেসিফিক ইমিউনোসাপ্রেসেন্ট। সেই জন্য শ্রেষ্ঠ মেডিসিন কি না, যেটা আপনার বডিতে নিজের ইমিউনিটি তৈরি করে এবং কোনোভাবেই এই ইমিউনিটির কোনো মাপ থাকে না, যত খুশি তৈরি হতে পারে, সেটা হচ্ছে ভ্যাকসিন। বাকিগুলো টেম্পোরারি। আপনি ধরুন প্লাজমাতে অসুবিধে কি, ধরুন একটা লোকের 4 কোটি অ্যান্টিবডি বডির মধ্যে প্রবাহ তৈরি হয়েছে, আপনি প্লাজমা দিলেন 2000 ম্যাচই হলো না, কাজই করলো না। কিন্তু ভ্যাকসিনই এমন একটা জিনিস, যদি আপনার 4000 প্রয়োজন হয়, ওটা অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। কিন্তু এই যখন নতুন ওষুধের কথা বলা হচ্ছে ডক্টর বণিক, তখন অনেক জায়গায় বলা হচ্ছে গোয়া এবং কর্ণাটকে তারা ব্যবহার করে বলছে যে এই নতুন ওষুধটি নাকি মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা কমতে দেয় না। আমরা এখন প্রত্যেকটা মুহূর্তে শুনছি যে বেশিরভাগ মানুষের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। সেই জায়গা থেকে তো সাধারণ মানুষও একটা চাইবেন, তাহলে এই ওষুধটা আমরা কেন পাচ্ছি না, অক্সিজেনের মাত্রা তো কমবে না, এই একটা সাধারণ কোয়ারিজ তো থাকেই। হ্যাঁ, দেখুন, আমরা তো জানি প্রয়োজনের গর্ভে সমাধানের জন্ম হয়। আর আমি জানি না গোয়ার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি চিকিৎসক বা বিজ্ঞানী কিনা। আসলে ওনাদের ক্ষমতা আছে বলে ওনারা টুইট করেন, বিভিন্ন বক্তব্য সামনে আনেন। আসলে দরকার হচ্ছে আমাদের একটা বিজ্ঞানসম্মত চিকিৎসা, বিশেষ করে 21শ শতাব্দীতে দাঁড়িয়ে। সেখানে নিত্য নতুন এই জাতীয় গল্প বলবো আমি, এই জাতীয় কথা সামনে আনা মানে মানুষকে অকারণে বোধহয় খানিকটা বিভ্রান্ত করার আরেকটা প্রয়াস। আমি জানি না এই জাতীয় ওষুধে সত্যি সত্যি কোনো কাজ হয় কিনা। ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে সারা বিশ্ব জুড়ে, তারপরে এলো রেমডেসিভির, তারপরে আরো কিছু অ্যান্টিভাইরাল, কিন্তু কোনোটাই এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি যে আজকের এই কোভিড-19 ভাইরাসটাই বলুন তার জনিত সমস্যা নিয়ন্ত্রণ করার জন্য। একদম ডক্টর সরকার কিছু বলছেন, এটা কোনো কাজে লাগে। হ্যাঁ ডক্টর সরকার, এই উপলক্ষে আরেকটা কথা বলি। আমি গোয়াতে দেখলাম আরেকটা টুইট হয়েছে যে সব অ্যাডাল্টকে তারা আইভারমেকটিন খাওয়াবে। এটা ইমিডিয়েটলি WHO কন্ডেম করেছে। কোনো এভিডেন্স, স্ট্রং এভিডেন্স নেই যে একটা পুরো পপুলেশনকে আপনি আইভারমেকটিন খাইয়ে তাকে কোভিড থেকে বাঁচিয়ে দেবেন। একটা ছোট স্টাডি হয়েছে, তাতে আর্লি এভিডেন্স দেখিয়েছে যে কিছুটা কাজ করে, কিন্তু ডক্টর সরকার যদি আমি একটা কথা বলি, ডক্টর সরকার, আজকে কিন্তু WHO এই জাতীয় নানা রকমের বক্তব্য এনে গত কয়েক মাসে কিন্তু মানুষকে আরো বিভ্রান্ত করছেন বলে আমার ধারণা। ওনাদের বক্তব্য কখনো কখনো ইউটার্ন হচ্ছে এবং যেটা কিন্তু মারাত্মক প্রভাব ফেলছে আমাদের মতন জনস্বাস্থ্য কর্মীদের উপরে। একদম এই জায়গা থেকে প্রত্যেকেই একটা হলিস্টিক অ্যাপ্রোচে দেখা উচিত। একদম এই জায়গা থেকে মানুষও যখন একটা যুদ্ধে লড়ছে, একটা অচেনা শত্রুর সঙ্গে লড়ছে, তখন মানুষ বিভ্রান্ত হতে চান না, তখন মানুষ কোথাও একটা উত্তর পেতে চান, সঠিক উত্তর পেতে চান। আর এই সময় প্রত্যেকের পাশে দাঁড়ানোর কথা।
আমরা অক্সিজেনে কালোবাজারির ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার সৎকার করতে গিয়ে, মানে সৎকারের জন্য, দেহ সৎকারের জন্য রীতিমতো শ্মশানে দাঁড়িয়ে দরাদরি করতে হচ্ছে নিজের কাছের মানুষের জন্য। একবার দেখুন। করোনায় কাবু মানুষ, প্রতিদিনই কেউ না কেউ হারাচ্ছেন কাছের মানুষকে, আর মৃত্যুর পরও রেহাই মিলছে না। দেহ সৎকারেও এবার সক্রিয় দালাল চক্র। সৎকারের জন্য চাওয়া হচ্ছে 30 থেকে 35,000 টাকা। টাকা পেলেই অন্যান্য দেহর সঙ্গেও দাহ হচ্ছে করোনা আক্রান্তের দেহ, জানিয়ে উত্তপ্ত বর্ধমানের নির্মলঝিল শ্মশান। দালাল সন্দেহে এক ব্যক্তিকে চলল বেধড়ক মার। আমি ঘর থেকে আসছিলাম, শুনলাম সাধারণ বডি শুকনো আছে, বডি এখনো পড়েনি, এই বডিটা ঢুকিয়ে দিয়েছে, করোনা বডি ঢুকিয়ে দিয়েছে। আমরা চাচামিচি করে করোনা বডি পাঠিয়ে স্বীকার করেছে, নিজে স্বীকার করেছে, আমরা ধরেছি হাতে নাতে। অভিযোগ এই চক্রে জড়িয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ডোম অনেকেই, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। পুরানোর টাইমিং তো আমি জানি এটা কোভিড নয়, কিন্তু এখন তো পার্টি বলছে এটা কোভিড। ওখানেও কিন্তু আমাকে বললো এটা নন কোভিড। কত টাকার কন্ট্যাক্ট হয়েছে? বলে ওখানে 2,000 টাকা লাগে ঠাকুর মশাইকে, আর ওরা পোড়াতে জানে আবদার করে যেতে। বলে তুমি ওখানে 2,000 টাকা দেবে, বাদ বাকি তোমার কাছে রেখে দাও, যেগুলো লাগবে ওদের যেটা দাবি করবে দিয়ে দেবে। করোনায় সংক্রমণের পাশাপাশি প্রত্যেক দিনই বাড়ছে মৃতের সংখ্যা, আর শ্মশানে মৃতদেহের এই লম্বা লাইনকেই টাকা কামানোর কাজে লাগাচ্ছে অসাধু চক্র। এই অভিযোগ পেয়েছে পৌরসভাও। তারা বলছে গ্যাস চুল্লি খুব তাড়াতাড়ি সারিয়ে ফেলার চেষ্টা চলছে। তখন বৈদ্যুতিক চুল্লি, গ্যাস চুল্লি এবং কাঠের চুল্লি একসঙ্গে চালু হয়ে গেলে এই সমস্যা থেকে অনেকটাই রেহাই মিলবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। এই অমানবিক ছবি ধরা পড়ছে স্নেহাশিসদা খুব সংক্ষেপে। এটা যে এই ছবিও দেখতে হচ্ছে, মানে দেহ নিয়ে ধরাধরি, খুব সংক্ষেপে। দেখুন, সংক্ষেপে এটাই যে কিছু অসাধু লোক যারা এটা করছে, আমরা প্রশাসন সক্রিয় আছে, আমরা যেখানে এই অভিযোগ পাচ্ছি আমরা প্রশাসনিক ব্যবস্থা নিয়ে নেব। যারা অসাধু চক্র করছেন, যারা অসাধু লোকজন এসব করছেন, অবশ্যই অন্যায় করছেন এবং প্রশাসনের ব্যবস্থা নেবে। এটাই আমার বলা। একদম এই জায়গা থেকে তরুণজ্যোতি খুব সংক্ষেপে আপনার রিঅ্যাকশন। ইটস কোয়াইট নর্মাল। যে রাজ্যে গরিব মানুষের চাল চুরি হয়, আমফানে ত্রাণ চুরি হয়, শ্মশানে এই ধরনের জিনিসও কোয়াইট নর্মাল। আপনাদের কয়েকদিন আগে আপনাদের একটা রিপোর্ট ছিল, ধাপাতে কি হচ্ছে, মুখ দেখানোর জন্য 5,000, অস্থি সংগ্রহের জন্য 5,000, এইগুলো প্রশাসন তো জানে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখানেও 75% আর 25% হিসাব আছে কিনা আমার জানা নেই। অর্থাৎ করোনাতেও অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। আমরা চাইবো মানুষ যাতে সতর্ক হন, মানুষ যাতে ভালো থাকেন। যে লকডাউন করা হচ্ছে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য যেন পূরণ হয়। প্রত্যেকে ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন স্নেহাশিস চক্রবর্তী, ছিলেন তরুণজ্যোতি তিয়ারি, ছিলেন ডক্টর দীপ্তেন্দ্র সরকার, ছিলেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। তবে আমি কোনো খারাপ খবর, কোনো খারাপ ছবি দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই না। আমি একটাই কথা বলতে চাই, এই যুদ্ধে, করোনা যুদ্ধে মানুষ মানুষেরই পাশে রয়েছে। দেখুন, চারিদিকে অক্সিজেনে কালোবাজারি চলছে, গলা কাটার দাম হাঁকাচ্ছেন অ্যাম্বুলেন্স চালকরা। অসহায় মানুষ হন্যে হয়ে ছুটছেন। এই সময় মানুষের পাশে জয়নগরের অটো চালক অর্পণ মণ্ডল। করোনা আক্রান্তদের একেবারে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি। বর্তমানে অ্যাম্বুলেন্সে ভাড়া করতে গেলে একটা গরিব করোনা রোগী সর্বশান্ত হয়ে যাচ্ছে, সেটা দেখে নিজেরও খারাপ লাগলো। আশেপাশে অনেক মানুষও মারা গেছে আমাদের এলাকায়, তাই ভাবলাম যে আমার অটোটা যদি আমি করোনা রোগীদের সেবায় নিয়োজিত করতে পারি। অটো জুড়ে সতর্ক বার্তা, মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন। পাশাপাশি অটোতেই মজুদ স্যানিটাইজার ও মাস্ক। রাত বিরেতে কেউ ফোন করলে পিপিই পরে হাজির তার বাড়িতে। আমার নিজস্ব পিপি কিটস পরিয়ে আমি তবে রোগীদেরকে নিয়ে যাই। তারা যেখানে ভর্তি হতে চায় সেখানে ভর্তি করিয়ে দিই, এবং নিজেও মাঝে মধ্যে চেষ্টা করি বিভিন্ন জায়গায় ভর্তি করানো, বিভিন্ন হসপিটাল, প্রাইভেট নার্সিংহোমে। দক্ষিণে অটো চালক যখন মানুষের পাশে, উত্তরে তখন গানের মাধ্যমে করোনা সচেতনতা। ডুয়ার্সের চিলনি চা বাগানের শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য গান। জয়নগর থেকে অর্পণ মণ্ডল ও ডুয়ার্স থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।